স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নিজস্ব অর্থায়ন হবে ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। এর আগে প্রথম সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়। তার মধ্যে পাশ হয় ৮টি প্রকল্প। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। আগামীকাল গ্রাহকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণের ২ দিন পরও থামেনি আন্দোলন। বোর্ড পুনর্গঠন ও ৭ দফা দাবিতে আবারও মাঠে নেমেছেন ব্যাংকটির আন্দোলনকারী গ্রাহকরা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর দিলকুশায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। বলেন, ব্যাংক লুটেরাদের সহযোগিতা দিয়ে নতুন বোর্ড হলে তা কোনোভাবে মেনে নেবে না গ্রাহকরা। সেই সঙ্গে ২০১৭ সালের আগের মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। কোনো দুর্নীতি নেই, এরকম একজন পরিচ্ছন্ন গোয়েন্দা বাহিনী দিয়ে ডিজিএফআই এনএসআই দিয়ে তার ব্যক্তিগত জীবন তদন্ত করে কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন নেই। শুধুমাত্র একজন ব্যাংক প্রেমী, ইসলামী অর্থনীতি প্রেমী, বাংলাদেশ প্রেমী, লুটেরা না হলে হয় এরকম একজন স্বচ্ছ সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে অতি সত্ত্বর চেয়ারম্যান এবং বোর্ড গঠন করে গ্রাহকদেরকে তাদের ব্যবসায় মনোযোগ দিবেন। ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে এই ব্যাংকটি স্বল্প সময়ে ৪০,০০০ কোটি টাকা বিনিয়োগের ডিপোজিটের প্রবৃদ্ধি ঘটিয়েছে। সেই ওমর ফারুক সাহেব, যার প্রতি গ্রাহকদের অকুণ্ঠ সমর্থন এবং আস্থা রয়েছে, তাকে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ফিরিয়ে আনতে হবে। পরে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যান আন্দোলনকারীরা। কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করে গভর্নর বরাবর ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয় তারা। ৭ দফা দাবি, এই দাবিগুলো আদায় কিভাবে বাস্তবায়ন করা হবে, আদায় হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা বাংলাদেশ ব্যাংককে এই ক্ষেত্রে সহযোগিতা করতে চাই আমাদের পরামর্শগুলো দিয়ে। দেশের ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংকের মেয়াদি আমানত ও সঞ্চয় ভিত্তিক বিভিন্ন হিসাব নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি। গত ১৫ দিনে যেসব আমানত হিসাব বন্ধ করা হয়েছে বা ভাঙানো হয়েছে তা বিনা চার্জে পুনরায় চালু করতে পারবে গ্রাহক। ইসলামী ব্যাংক জানিয়েছে ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএফএমএসএস হিসাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। নির্দেশনা অনুযায়ী এসব হিসাব পুনরায় চালু করলে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন সেগুলোই পাবেন। এছাড়া হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শাখা উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে নগদায়ন করা হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করে হিসাব পুনরায় চালুর বিষয়ে উৎসাহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংক খাত বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, শুনতে পাচ্ছেন ফারুক মঈনুদ্দিন? ব্যাংক খাতে জি বলুন। ব্যাংক খাতে যে অস্থিরতাটা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, বিগত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংক নিয়ে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, কি বলবেন আসলে? আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারি যে আপনি বর্তমান ব্যাংক খাতের অস্থিরতা নিয়ে আমার কিছু বক্তব্য শুনতে চাইছেন, তাই তো? জি জি। দেখেন, আসলে ব্যাংক খাতের অস্থিরতাটা যে
এটি হচ্ছে দীর্ঘদিনের ব্যাংক ব্যবস্থার ব্যাংকিং সেক্টরে যা ব্যবস্থাপনার একটা বহিঃপ্রকাশ এখন ঘটছে। যেটি আপনারা একটু আগে রিপোর্টে উল্লেখ করলেন, এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা বড় ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একেবারে কাঙ্ক্ষিত নয়। কারণ কথা হচ্ছে যে এই বিষয়গুলো পুরো ব্যাংকের খাতের উপরে মানুষের আস্থাকে নষ্ট করে ফেলে। তো সুতরাং এই ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য অতীতে কখনো কোনো পদক্ষেপ নেইনি, এবং তার সবচেয়ে বড় এখন যেটা আউটকাম যেটা ঘটেছে সেটা এখন আমরা ফেস করছি। তবে এটি যদি এরকম চলতেই থাকে, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ কিছু পার্টিজান গ্রুপ তৈরি হয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংকের কথা আমি বলবো, কারণ এটি একেবারে জ্বলন্ত একটা উদাহরণ যে ব্যাংকিং সেক্টর খাতে কি চলছে। এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয়। সরকারের তরফ থেকে কিংবা কোনো একটা বিশেষ দলের মধ্যে যে একটা মুখোমুখি অবস্থান, এটি কিন্তু একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে যে এই যে ইসলামী ব্যাংক নিয়ে কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ যাই বলে না কেন, আমরা অতীতে যেরকম ঘটেছে সেটি যদি চলতে থাকে তাহলে কিন্তু এটি আমাদের জন্য ব্যাংকের খাতে যেন কোনো ভালো ফল বয়ে আনবে না। তো সুতরাং এটিকে এখন যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সরকার কিংবা নিয়ন্ত্রক সংস্থা, রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংক, তাদের মধ্যে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে জনগণের আস্থা, মানে আমানতকারীদের আস্থা ফেরত আনতে হবে। আমানতকারীদের আস্থা যদি না থাকে, যে কোনো যত বড় প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রতিষ্ঠানই হোক না কেন, সেটি কিন্তু সফল হতে পারে না, এবং সেটি কোনো এক সময় চরম বিপর্যয়ের মুখে পড়বে। এবং এই আস্থাহীনতার সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে যদি এই জাতীয় ঘটনা ঘটতে থাকে, এই যে ইসলামী ব্যাংক নিয়ে বরং আমি উদাহরণ দিয়ে যেটা বলছি ঘটছে, যে পরিবর্তন হচ্ছে, চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে, বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে, নতুন বোর্ড হচ্ছে, সবকিছু মিলিয়ে, এবং এটা নিয়ে একটি ব্যাংক নিয়ে পার্লামেন্টে বিতর্ক হচ্ছে সরকার এবং বিরোধী দলের মধ্যে। এই বিষয়গুলো কিন্তু মার্কেটে ভালো মেসেজ দিচ্ছে না। তো সুতরাং এই ভালো মেসেজ যে দিচ্ছে না, এটিকে কিন্তু ওভারকাম করে এবং এটিকে সংশোধন করে জনগণের আস্থা ফেরত আনার ব্যবস্থা করার জন্য যা যা প্রয়োজনীয় সেটি করতে হবে, এবং তার মুখ্য ভূমিকাটি পালন করতে হবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে। যে কেন্দ্রীয় ব্যাংকের একটা সুশাসনের কথা আসলে সবসময় বলা হয় যে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে। ব্যাংকিং খাতে সুশাসনের কথা আমরা বিগত সবসময় শুনতে পাই, কিন্তু আসলে সুশাসনটা নিশ্চিত করা কেন সম্ভব হয় না? আপনার ভয়েসটা একটা মাস্ট ভয়েস আছে, তো আমি সেই প্রশ্নগুলো এটা ইয়ে করতে পারছি না, কারণ ব্যাংক খাতে জি ফারুক মনিরুদ্দিন শুনতে পাচ্ছেন? জি, আমরা ব্যাংক খাতে সুশাসনের কথাটাই আসলে বলতে চাচ্ছি, যে সুশাসন নিশ্চিতে সবসময় বলা হয়, কিন্তু আসলেও নিশ্চয়তাটা বা নিশ্চিত কেন করতে পারি না? ব্যর্থতাটা আসলে কোথায়? সুশাসনের কথা যদি বলেন, বাস্তবতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে আসলে ব্যাপারটা সুশাসনের বিষয়টা যেটি আপনি উল্লেখ করলেন, সেটি তো অবশ্যই এটি একমাত্র জিনিস যেটি একটি প্রতিষ্ঠান, সেটা ব্যাংক বলুন না যে কোনো প্রতিষ্ঠানে বলুন, এটা পূর্ব শর্ত। এবং সুশাসনের একাধিক স্টেক হোল্ডার্স থাকে, মানে সুশাসনে এককভাবে কোনো একটি পক্ষ এটিকে আপনার বাস্তবায়ন করতে পারে না। সুশাসন যদি আপনাকে নিশ্চিত করতে হয়, সেই স্টেক হোল্ডার্স সবাই একসাথে কাজ করতে হয়। ম্যানেজমেন্টের একার পক্ষে সম্ভব নয়, স্টেক হোল্ডারদের মধ্যে আপনি রেগুলেটর একার পক্ষে সম্ভব নয়, ম্যানেজমেন্টের একার পক্ষে সম্ভব নয়, স্পন্সরদের একার পক্ষে সম্ভব নয়। সুতরাং সুশাসনের কথা যদি আমি বলি এবং সেটিকে যদি আনতে হয়, এই যে আমি একটু আগে যেটা বললাম, সেটি কিন্তু সবাই স্টেক হোল্ডারদের একসাথে করতে হয়, এটি এককভাবে করা সম্ভব নয়। এবং দ্বিতীয় যে নিয়ামকটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার এবং সুশাসন কন্টিনিউ করার জন্য, সেটি হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি। কারণ ব্যাংক হচ্ছে জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, সেখানে যেরকম আমানতকারীদের স্বার্থ থাকে, এবং সেই আমানতকারীদের স্বার্থ দেখার প্রধানতম দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। সুতরাং এই সুশাসন নিশ্চিত করার জন্য এই কঠোর নজরদারিটা একদিকে যেমন দরকার, তেমনি ভাবে এটা কন্টিনিউয়াস মনিটর করার জন্য একই সাথে ব্যাংকের যদি একটি ভালো বোর্ড হয়, মানে সত্যিকার অর্থে যারা সুশাসন চায়, যারা প্রতিষ্ঠানটি ভালো চায়, তাদেরও একটা কঠোর নজরদারি থাকা দরকার। জি, খেলাপি ঋণের বিষয়ে যদি আমরা আসি, খেলাপি ঋণের বিষয়ে যদি আসি, আমরা দেখেছি যে বিগত প্রায় 1.5 বছর ধরে খেলাপি ঋণের হারটা কত উপরে। তো নানান ধরনের সুযোগ সুবিধাই কিন্তু দেওয়া হচ্ছে, কেন কমছে না খেলাপি ঋণের হার? দেখেন, খেলাপি ঋণ কমছে না, সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনি আমাদের একই
সিস্টেমের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ব্যাংক আছে, খেলাপির অনেকের অনেক কমও আছে, আবার অনেকের অবিশ্বাসের কোনো হাই খেলাপি। তাহলে এটার কারণ হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান তারা নিয়ম কানুন মানছে না, কিংবা তাদের উদ্যোক্তা পরিচালক যারা বোর্ড, তারা এখানে অনেক বেশি নয়ছয় করছে, কিংবা এট দ্য সেম টাইম ম্যানেজমেন্টের যোগসাজশে হোক কিংবা প্রেশারে হোক তারা এটা করতে বাধ্য হচ্ছে। সুতরাং খেলাপি ঋণ কমছে না। আরেকটি বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে এখনো পর্যন্ত খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে, বিশেষ করে যারা ইচ্ছাকৃত খেলাপি, তাদের বিরুদ্ধে কখনোই কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখিনি, মানে দৃষ্টান্তমূলক শাস্তি। এটা হচ্ছে খেলাপি ঋণের একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা যেটা বর্তমানে খেলাপি ঋণের হার দেখছি, সেই খেলাপি ঋণের হার যা আছে তার মধ্যে কিন্তু সবগুলো খেলাপি ঋণ নয়। তার মধ্যে এখন একটি অংশ আছে বেনামি এবং একটি অংশ হচ্ছে আপনার তসরুফ করা টাকা। সবগুলো কিন্তু খেলাপি ঋণের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে খেলাপি ঋণের এত উচ্চ হার, তার একটা বড় কারণ হচ্ছে যে এখানের মধ্যে নয়ছয় করা এবং বেনামি ঋণ নেওয়া। এগুলোর বিরুদ্ধে আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আমরা কখনোই দেখিনি যে কোনো গ্রহীতা কিংবা এটা যারা কুশীলভ ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং এটি যদি করা না হয়, খেলাপি ঋণ কিন্তু এরকম চলতে থাকবে আমাদের দেশে। ফারুক মঈনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি দর্শক, ব্যাংক খাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাত বিশ্লেষক ফারুক মঈনুদ্দিনের সঙ্গে। এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই ও বৈচিত্র্যময় আর্থিক বাজার গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। মঙ্গলবার রাজধানী নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত অরেঞ্জ ইকোনমি সামিট 2026-এ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ ব্যাংক। আর ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেকসই অর্থায়ন, কর্পোরেট গভর্নেন্স ও আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ডিএসসি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা ও বৈশ্বিক অন্তর্ভুক্তিমূলক পুঁজি আকর্ষণের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর ডিএসসি টাওয়ারে অনুষ্ঠিত হয় অরেঞ্জ ইকোনমি সামিট 2026। ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ, ডিএসসি ও পিআরআই এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে উঠে আসে দেশের অরেঞ্জ ক্যাপিটাল ইকোসিস্টেমের বিকাশ, দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজারের ভূমিকা। সামিটে অংশ নিয়ে ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, টেকসই অর্থায়ন, কর্পোরেট গভর্নেন্স ও আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ডিএসসি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই ও বৈচিত্র্যময় আর্থিক বাজার গড়ে তোলা জরুরি। We are focusing on closing the gap between men and women. We are thinking to have more inclusive economy. We are thinking to have to expedite our drive for financial inclusion, women inclusion in particular. অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বৈধ অস্ত্রের উপর অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে লাইসেন্সধারী অস্ত্র মালিক কল্যাণ সমিতি বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বার্ষিক কোনো আয় না থাকা সত্ত্বেও লাইসেন্স নবায়ন ফির পাশাপাশি নতুন করে অগ্রিম আয়কর সম্পূর্ণ অযৌক্তিক। বৈধ অস্ত্রের কর বাড়ানো হলে অবৈধ ব্যবহারকারীদের সংখ্যা বাড়বে। এ অবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অস্ত্রের আধুনিক নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। 2026-27 অর্থ বছরের বাজেটে বিলাসী খাত হিসেবে আগ্নেয়াস্ত্রের শ্রেণীভেদে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব দিয়েছে এনবিআর। রাইফেলের জন্য 50,000 টাকা এবং রিভলভার এবং পিস্তলের জন্য 1 লাখ টাকা, এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো কুচক্রী দুষ্কৃতিকারী মহল সরকারকে ভুল বুঝিয়ে অস্ত্রধারীদের নিরস্ত্র করে অবৈধ অস্ত্র সমাজে প্রকাশ্যে ব্যবহার করে খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি করার সুযোগ বের করার পায়তারা করছে।
দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি 3.8% হতে পারে বলে জানানো হয়েছে, যা জানুয়ারিতে 4.8% পূর্বাভাসের চেয়েও কম। একইভাবে 2026-27 অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস 6.1% থেকে কমিয়ে 4.6% করা হয়েছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে 5.5% লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 4.14%। বিশ্বব্যাংক বলছে, ইরান যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ও দক্ষিণ এশিয়ার অর্থনীতিতেও পড়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী আগামী বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.5% এবং দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি 6.3% হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় কম। জুনের 2 সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে 154 কোটি 13 লাখ ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 11 কোটি 1 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি অর্থ বছরের জুলাই থেকে 14 জুন পর্যন্ত দেশে এসেছে 3,429 কোটি 81 লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে, যা বেড়েছে 19.54%। এর আগে গত মে মাসে দেশে এসেছে 342 কোটি 50 লাখ 30 হাজার ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয় রেকর্ড। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তার কাছে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে সীমান্ত পারের ই-কমার্স বাণিজ্য আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যবসা থেকে ভোক্তা ভিত্তিক রপ্তানি কার্যক্রম সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত প্রদর্শন করতে পারবেন, যা বিদেশি ক্রেতাদের জন্য আরও সহজলভ্য হবে। চার্টার্ড সেক্রেটারি দিবস 2026 উদযাপন করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলা মোটরে অবস্থিত ICSB প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা। সংস্থাটির সদস্য, শিক্ষার্থী ও কর্পোরেট ব্যক্তিত্বরা এতে অংশ নেয়। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের আজকের সবশেষ পরিস্থিতি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে DSX সূচক 35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,605 পয়েন্টে। এছাড়া আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 240টির, অপরিবর্তিত রয়েছে 47টির দর। লেনদেন হয়েছে গত কার্যদিবসের তুলনায় লেনদেন 250 কোটি টাকার বেশিই কমেছে। লেনদেন হয়েছে 1,196 কোটি 11 লাখ টাকা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ICB এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড 1 স্কিম 1, দ্বিতীয় অবস্থানে ন্যাশনাল ফিট মিল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আমরা যদি টপ লুজারের অবস্থান দেখি, টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে মাইডাস ফাইন্যান্স PLC, তৃতীয় অবস্থানে ছিল সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাটা যদি দেখি, আজ সার্বিক সূচক 123 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,271 পয়েন্টে। এছাড়া CSE-তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 123টির, অপরিবর্তিত ছিল 24টির দর। লেনদেন হয়েছে 30 কোটি 97 লাখ টাকা। আমরা যদি এখন আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার দেখে নেই, সেক্ষেত্রে US ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 30 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 169 টাকা 53 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 38 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 147 টাকা 63 পয়সা, বিক্রি হয়েছে 141 টাকা 81 পয়সায়।
এছাড়া যদি দেখি জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 79 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত আজ কিনতে খরচ হয়েছে 30 টাকা 83 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 92 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্যটা দেখতে চাই, যে কিনতে খরচ হয়েছে 99 টাকা 45 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 86 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 22 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 20 টাকা 3 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 3 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ম্যানেজার প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 15 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 5 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি। আর্থিক প্রতিষ্ঠানটি রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 15 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 24 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।